25 মার্চ ভয়াল কাল রাত অপারেশন সার্চ লাইট নামে নিরস্ত্র বাঙালির উপর নির্বিচার হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানালেন আইনমন্ত্রী। জুলাই যোদ্ধাদের দায় মুক্তির ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। ঢাকার যানজট নিরসনে নির্দেশনা প্রধানমন্ত্রীর। IMF এর ঋণ চালিয়ে যেতে উদ্যোগ নিচ্ছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। এবং দেশের বাজারে আকাশচুম্বী জেট ফুয়েলের দাম। তেলের অভাবে সারা দেশে বন্ধ অনেক পেট্রোল পাম্প, মন্ত্রী বললেন ভিন্ন কথা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। আজ ভয়াল 25 মার্চ গণহত্যা দিবস। 1971 সালের এদিন রাতে অপারেশন সার্চ লাইট নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। ভয়াল সেই রাতে ঘটেছিল বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। অপারেশন সার্চ লাইট ছিল বাঙালির একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক নারকীয় পরিকল্পনা। কাল রাতের সেই নৃশংসতার খণ্ডচিত্র তুলে ধরছেন নাজমুল ইসলাম। 1971 সালের 25 মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান গোপনে পশ্চিম পাকিস্তানে ফেরত যাওয়ার পর পূর্ব পাকিস্তান তথা আজকের স্বাধীন বাংলাদেশে পূর্ব পরিকল্পিত পোড়ামাটি নীতি বাস্তবায়ন শুরু করে। এ লক্ষ্যে ঢাকা সহ সারা দেশে চালানো হয় অপারেশন সার্চ লাইট নামের হত্যাযজ্ঞ। সে সময় জেনারেল টিক্কা খান গর্বভরে বলেছিলেন তিনি পূর্ব পাকিস্তানের মাটি চান, মানুষ নয়। ফলশ্রুতিতে বাঙালি জাতির জীবনে নেমে আসে বিভীষিকাময় ভয়াল কালরাত্রি, এক ভয়ঙ্কর নিষ্ঠুরতার স্মৃতি হিসেবে চিহ্নিত এই রাত। এই দিন দুপুরের পর থেকেই ঢাকা সহ সারা দেশে থমথমে অবস্থা বিরাজ করতে থাকে। সকাল থেকে সেনা কর্মকর্তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। হেলিকপ্টার যোগে তারা দেশের বিভিন্ন সেনানিবাস পরিদর্শন করে বিকেলের মধ্যে ঢাকা সেনানিবাসে ফিরে আসে। মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা সাজোয়া ট্যাঙ্ক নিয়ে অপারেশন সার্চ লাইট এর নামে ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর নির্বিচার হত্যাযজ্ঞ শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা এবং রাজারবাগে অতর্কিত হামলা চালিয়ে ছাত্র, শিক্ষক, পুলিশ সহ সব শ্রেণী পেশার মানুষ হত্যা করতে থাকে। এরপর 9 মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাই করে 2রা এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংসদে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দেওয়া হবে। সকালে সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। নাজমুল ইসলামের আরও একটি প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক বসে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ বিশেষ কমিটির অন্য সদস্যরা। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের ক্ষেত্রে জুলাইয়ের জন আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে। অনেক বিষয়ে একমত হওয়া গেছে, যেগুলো আইন করা প্রয়োজন ছিল, তখন সংক্ষিপ্ত সময় করতে হয়েছে। এগুলো সব বিষয়ে একমত। জুলাই ইনডেমনিটি যেটা সবাই একমত। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, অধ্যাদেশগুলোর যাচাই বাছাইয়ের পর 2রা এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য জাতীয় সংসদে পাঠানো হবে। বৈঠক ছিল 133টা অধ্যাদেশকে যাচাই বাছাই করার জন্য সংসদ একটি বিশেষ কমিটি গঠন করে দিয়েছে। আমরা সেই কমিটি বসেছিলাম, যাচাই বাছাই করছি। আমরা 2 তারিখের মধ্যে রিপোর্ট তৈরি করব। অধ্যাদেশ চূড়ান্ত সংবিধান ও জনপ্রত্যাশার সমন্বয় থাকবে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। আমরা 2টাকেই সমন্বয় করে এগিয়ে যেতে চাই। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিদেশগামী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে একথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এদিকে একটি বিশেষ সভায় ঢাকা শহরে যানজট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন তানজিব ভুঁইয়া। ঈদ ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ে প্রবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শুরু হয় দাপ্তরিক কাজ। ঘড়ির কাঁটায় ঠিক ৯টায় সচিবালয়ে নিজ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, ঢাকার ২ সিটি কর্পোরেশনের প্রশাসক, সিনিয়র সচিব, পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এছাড়া তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাস। এ সময় অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিব উপস্থিত ছিলেন। সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে, তাদের যে বিশেষ করে স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন, এবং সেটা আমাদের মন্ত্রণালয়ের যে একটা ব্যাংক আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে রেমিটেন্সের প্রভাব পড়বে না। যুদ্ধ বন্ধ হলে বিভিন্ন দেশে বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়বে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে সিন্ডিকেট ভাঙা সহ বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আশা করি যে আমাদের দেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ আমাদের দেশের চাহিদা আরও তৈরি হতে পারে। যে সমস্ত শ্রমবাজারগুলো বন্ধ আছে মালয়েশিয়া সহ, এবং সেখানে যে ধরনের সমস্যাগুলো আছে, এইটাও দ্রুত সময়ের মধ্যে শর্ট আউট করে লোক পাঠানোর ব্যবস্থা করা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। লোক পাঠাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ কর্মসূচি চালু রাখতে চায় বিএনপি সরকার। সেজন্য আর্থিক সংস্কারের ক্ষেত্রে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের আমলে থেমে যাওয়া উন্নয়ন প্রকল্পগুলো চালুর বিষয়ে সরকার ভাবছে বলেও জানান অর্থমন্ত্রী। IMF এর সাথে তো আমাদের একটা প্রোগ্রাম চলছে অলরেডি, এবং এই প্রোগ্রাম তো বেশ কয়েক বছর ধরে চলছে, এবং এই প্রোগ্রাম অব্যাহত আছে। এই প্রোগ্রাম আছে, এটা আবার ফার্দার রিভিউতে যাবে। ওয়াশিংটনে এপ্রিলে মিটিং আছে, স্প্রিং মিটিং আছে, সেখানে আলোচনা হবে। IMF এর যে রিকোয়ারমেন্ট, এগুলো আমরা আলোচনা করেছি কতটুকু সম্ভব, এবং যেখানে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যেগুলো সম্ভব না, এগুলোকে আমরা ক্রমান্বয়ে করতে হবে। দেশের বাজারে আকাশচুম্বী জেট ফুয়েলের দাম। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটের উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানির দাম লিটারে প্রায় ৯০ টাকা বাড়িয়েছে বিএআরসি। মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে নতুন মূল্য তালিকা। বিএআরসির ঘোষণা অনুযায়ী অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। আর আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারের দাম ০.৭৩ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৩২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকেরা। অনেক জেলায় পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে। রাজধানীতেও দিনের বেশিরভাগ সময় তেল না পেয়ে বিপাকে পড়ে গ্রাহকেরা। হাতে গোনা কয়েকটি চালু থাকলেও সেখানে যানবাহনের দীর্ঘ সারি। এ বিষয়ে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, তেলের পর্যাপ্ত মজুদ থাকলেও হঠাৎ বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। মোদাসির আলীর প্রতিবেদন। রাজধানীর পেট্রোল পাম্পে জ্বালানি তেলের জন্য রীতিমতো হাহাকার চলছে। গাড়ি ও মোটরসাইকেল ব্যবহারকারীরা দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করছেন অকটেনের জন্য। পর্যাপ্ত সরবরাহ না থাকায় দিনের নির্দিষ্ট একটা সময় পর্যন্ত পাম্প বন্ধ রাখা হচ্ছে। একটা পাম্প ঢাকা শহর আশেপাশে ট্রাস বলেন, খালেক বলেন, মিরপুর, এদিকে
তারপরে মিরপুর সনির সামনে কোনো পাম্পেই তেল নাই। সকাল 7টার দিকে আসছি, তখন ওদের তেল মাত্র গাড়ি গেছে তেল আনতে, বলছে হয়তো বা 2টা-3টা বাজবে। সে তো বোঝা যাচ্ছে যে সব তেলের অভাব নাই, কিন্তু তেল তো আসলে বাস্তবে ফিল্ডে পাওয়া যাচ্ছে না। 13টা পেট্রোল পাম্পে গেছি, একটা তো তেল নেই, শুধু বলতেছে তেল আসবে কখন আসবে ঠিক নেই। পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা জানান চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে পারছেন না তারা। ট্যাঙ্ক খোলা আছে, ডিপু খোলা আছে, কিন্তু কোঠা সিস্টেম আছে। দেখা গেল আমাদেরকে পদ্মা থেকে আমাদের একটা অনলাইনে একটা লিস্ট দিয়ে দিছে, তো আমরা আমাদের পাম্পের জন্য 18,000 তেল পাবো, তো যেখানে আমাদের আরও বেশি দরকার। চাহিদা অনুযায়ী সাপ্লাই দেওয়াটা সমস্যা হচ্ছে, চাহিদা অনুযায়ী দিতে পারতেছি না। রাজধানীর তুলনায় দেশের জেলা পর্যায়ে সংকট আরও বেশি। অনেক জায়গায় পেট্রোল পাম্প সারা দিনই বন্ধ রাখতে হচ্ছে। তেল সংকটে গ্রাহকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। এ নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, হঠাৎ বিক্রি বেড়ে যাওয়াতেই সংকট তৈরি হয়েছে। তেল আছে, তেল পাবেন আপনারা। মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমাদের তো একটা প্রসেসে পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। গ্রাহকদের অকারণে তেল মজুদ না করার আহ্বানও জানান জ্বালানি মন্ত্রী। প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। মানব পাচার মামলায় গ্রেপ্তার ১-১১ সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, যাকে একসময় টর্চার করে হত্যা করতে চেয়েছিলেন ওই কর্মকর্তা, তিনি আজ দেশের প্রধানমন্ত্রী। এর আগে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মানব পাচার ছাড়াও প্রতারণা, চাঁদাবাজি, হত্যাসহ 11টি মামলা রয়েছে। রাজধানীর বাড়িধারা এলাকা থেকে সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় 6টি, ঢাকা মেট্রোপলিটন এলাকায় 5টি, মোট 11টি মামলার তথ্য এই পর্যন্ত আমরা পেয়েছি। ন্যায় বিচার নিশ্চিত করবে, আইনের যে সঠিক প্রয়োগ এটা আমরা নিশ্চিত করব। আমরা কোনো ব্যক্তি বিশেষ বা কারো পজিশন করি না, আমরা দেখি তার অপরাধের গুরুত্ব, তার কৃতকর্মের গুরুত্বটা, এটার উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করি, এবং সে হুএভার এমবি। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে পাকিস্তান। ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা আরও কঠোর করার হুমকি দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। ঐশা আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে পাকিস্তান। যুদ্ধ অবসানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের পাশাপাশি তুরস্ক ও মিশরও এই কূটনৈতিক প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, বন্ধুত্বপূর্ণ কিছু দেশ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার বার্তা পৌঁছে দিয়েছে এবং তাতে যথাযথ জবাব দেয়া হয়েছে। লেবানন ও ফিলিস্তিনের বেসামরিক লোকজনের উপর হামলা অব্যাহত রাখলে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আরও কঠোর করা হবে বলে হুমকি দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। এদিকে মোহাম্মদ বাঘেরকে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ইরান। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 25 মার্চ ভয়াল কালরাত অপারেশন সার্চ লাইট নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানালেন আইনমন্ত্রী। জুলাই যোদ্ধাদের দায় মুক্তির ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। ঢাকার যানজট নিরসনে নির্দেশনা প্রধানমন্ত্রীর। IMF এর ঋণ চালিয়ে যেতে উদ্যোগ নিচ্ছে সরকার, জানালেন অর্থমন্ত্রী।
এবং দেশের বাজারে আকাশচুম্বী জেট ফুয়েলের দাম, তেলের অভাবে সারা দেশে বন্ধ অনেক পেট্রোল পাম্প, মন্ত্রী বললেন ভিন্ন কথা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।